বিজেপির জোড়া মিছিলে আজকে রয়েছে একটি মিছিল সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত। বিজেপির এই জোড়া মিছিলে অনুমতি চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য, সোদপুর আর পূর্ব বর্ধমান শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র রায় চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। বেলা ৩টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানি। আজ সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত বিজেপির মিছিল রয়েছে, বর্ধমানেও বিজেপির মিছিল রয়েছে। এই জোড়া মিছিল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। ডিভিশন বেঞ্চে রাজ্য যায়। সোদপুর ও পূর্ব বর্ধমানের শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। দ্রুত শুনানির আর্জি। বেলা ৩টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানি হতে চলেছে। দুটো মিছিলই বন্ধের নির্দেশ দিক আদালত। আবেদন রাজ্যের। আজ রাস উৎসব, আগামীকাল গুরু নানকের জন্মদিন। মিছিল হলে প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে, এমনই যুক্তি দিয়েছে রাজ্য, যে কারণে এই রায়কে চ্যালেঞ্জ করে তারা দ্বারস্থ হয়েছে। তাই দুটো মিছিলই বন্ধের নির্দেশ দিক আদালত, আবেদন জানিয়েছে রাজ্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। জানাও সৌভিক। দেখো, মূলত রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আজকে রাস উৎসব রয়েছে এবং আগামীকাল গুরু নানকের জন্মদিন রয়েছে। ফলে এই দুটো দিন বিজেপিকে সোদপুর এবং পূর্ব বর্ধমান এই দুটো জায়গাতে তারা যদি মিছিল করার অনুমতি দেন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পুলিশকে সমস্যার সম্মুখীন হতে পারে। ফলে এই দুটো দিন যেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মিছিল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়, সেই আবেদনই ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে আজ বেলা ৩টে নাগাদ এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। এখন তুমি জানো যে গতকালই কলকাতা হাইকোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ অনুযায়ী আজকে সোদপুরে যে মিছিল রয়েছে সেই মিছিল ১০০০ কর্মী সমর্থককে নিয়ে সংগঠিত হবে এবং আগামীকাল অর্থাৎ ৫ তারিখ যে মিছিল রয়েছে সেই মিছিল পূর্ব বর্ধমানের বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত প্রায় ৮০০০ সমর্থক নিয়ে এই মিছিল হওয়ার কথা। এই অবস্থায় আজকে কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকারের যারা আইনজীবী রয়েছেন সেই আইনজীবীরা মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মামলা দায়ের করার অনুমতিও দেওয়া হয়েছে এবং বেলা ৩টের সময় বিচার প্রক্রিয়া আরম্ভ হলে তারপরে কলকাতা হাইকোর্ট যা এই মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ হয়েছে সেই নির্দেশ দেবে। ধন্যবাদ তোমায়। আপনাদের জানিয়ে রাখি, বিজেপির যে জোড়া মিছিল সেই জোড়া মিছিলে অনুমতি মেলে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সোদপুর এবং পূর্ব বর্ধমানের শর্ত সাপেক্ষে অনুমতি দেয় আদালত। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। বেলা ৩টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হতে চলেছে। আজ সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত বিজেপির মিছিল রয়েছে, থাকবেন শুভেন্দু অধিকারী। আর আগামীকাল পূর্ব বর্ধমানের মিছিলে থাকার কথা বিরোধী দলনেতার। এই জোড়া মিছিলে আপত্তি রাজ্যের। দুটো মিছিলই বন্ধের নির্দেশ দিক আদালত, আবেদন জানিয়েছে রাজ্য। আজ রাস উৎসব আর আগামীকাল গুরু নানকের জন্মদিন। মিছিল হলে প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে, যুক্তি দিয়েছে রাজ্য। বাংলাদেশে রশিদুল গাজী আর ভারতে আব্দুল গাজী, এমনকি শ্বশুর মশাইকে বাবা সাজিয়ে ভোটার কার্ডও বানিয়ে ফেলেছেন। এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে হদিশ মিলল এমনই এক ব্যক্তির, যিনি নিজের মুখে স্বীকার করলেন ভুয়ো নথি দিয়ে ভারতের ভোটার কার্ড বানানোর কথা। এসআইআরের আবহে এখন মুখে মুখে ঘুরছে কয়েকটা প্রশ্ন। কত বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে রয়েছে? কতজনের নাম বাদ যাবে? কতজনকে চিহ্নিত করা যাবে? কত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরানো হবে? এই আবহেই উত্তর ২৪ পরগনার এক বাংলাদেশি নাগরিক নিজেই স্বীকার করলেন তিনি ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন। নাম আব্দুল গাজী, আগের নাম ছিল রাশিদুল গাজী। এ যেন সীমান্ত পেরোতেই ভোল বদল। একসময় বাংলাদেশের বাসিন্দা রশিদুল গাজী এদেশে এসে নাম বদলে হয়ে গেছেন আব্দুল গাজী। রাজ্যে এসআইআর আবহে এমনই একজনের হদিশ মিলল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। এখানেই শেষ নয়, ভুয়ো নথি দিয়ে বাংলাদেশের নাগরিক থেকে এদেশের ভোটার হওয়ার স্বীকারোক্তিও শোনা গেল এই ব্যক্তির মুখে। আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে, বিয়ের সাথে করেছি। করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, শাশুড়ি দেখা আমার নামে জায়গাও লিখে দিয়েছে। যে বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেবাটা জেলা, সাতক্ষীরা থানা।
কিন্তু কিভাবে বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন ভারতের ভোটার? স্থানীয় সূত্রে দাবি 2012 সালে কাজের খোঁজে বাংলাদেশ থেকে এদেশে আসেন রশিদুল গাজী। কাজ করতে যান তামিলনাড়ুতে। সেখানে আলাপ হয় হিঙ্গলগঞ্জের বাসিন্দা গফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে। পরে তাদের বিয়ে হয়। অভিযোগ, এরপরই শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধরকাটি এলাকার ভোটার কার্ড বানিয়ে ফেলেন তিনি, যেখানে তার নাম রশিদুল গাজীর বদলে দেওয়া হয় আব্দুল গাজী। এনার আসল বাড়ি বাংলাদেশে ছিল, কর্মসূত্রেও তামিলনাড়ু কাজ করতে, ওখানে যোগাযোগ হয়ে ওদের বিয়ে হয়, ও ভোটার কার্ড হয়ে গেছে। এই ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে দায় ঠেলাঠেলির রাজনীতি। হিঙ্গলগঞ্জ বিধানসভায় তখন বর্তমান প্রধান ছিলেন এমএলএ দেবেশ মন্ডল, এখন বর্তমান তিনি এমএলএ। ইনি বলো সেই সময় থেকে পরিকাঠামোটা তৈরি করেছিল এই বাংলাদেশিদের রাখা, এবং এনার টিম আছে, এনার বহু টিম আছে যারা 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছে। সেই সময় পঞ্চায়েত, ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে। বিরোধীদের অভিযোগের মুখে কমিশনের কোর্টে বল ঠেলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার, কে অবৈধভাবে ভোটার হচ্ছে। ভোটার তৈরি করবার ব্যাপারে কোনো রাজনৈতিক কোনো পদাধিকারের কোনো ভূমিকা আছে বলে তো আমি মনে করি না। কিন্তু এসআইআর এর পর কি অনুপ্রবেশের ছবিটা বদলাবে? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। শুক্রবার, রবিবার আর তারপর সোমবার উত্তর 24 পরগনার স্বরূপনগরে ফের গ্রেপ্তার বাংলাদেশি। ওপারে ফেরার সময় 4 জনকে আটক করল বিএসএফ। এসআইআর আতঙ্কে কি কাঁটাতার টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা? এই নিয়েই চলছে রাজনৈতিক তরজা। বিহার, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তাই সবার মুখে মুখে এখন ঘুরছে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ। নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়ছেন। आज देश की एकता और आंतरिक सुरक्षा को बहुत बड़ा खतरा घुसपैठियों से भी है। हम भारत में रह रहे हर घुसपैठिए को बाहर निकाल करके ही रहेंगे। बांग्लादेशी मुसलमान ताड़ाताड़ी बांग्ला छाड़ो, पालाओ, डिटेक्ट, डिलीट एवं डिपोर्ट। আর এই আবহেই এসআইআর প্রক্রিয়া শুরু হতেই সীমান্তে পরপর গ্রেফতার হচ্ছে বাংলাদেশের নাগরিক। সোমবার উত্তর 24 পরগনার স্বরূপনগরে বাংলাদেশ ফিরে যাওয়ার পথে 4 জনকে আটক করে বিএসএফ। তারা প্রত্যেকে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বলে জানা গেছে। এর আগে গত শুক্রবার এই স্বরূপনগরেই অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় ধরা পড়ে 45 জন বাংলাদেশি নাগরিক। বিএসএফ সূত্রে খবর, 10 জন শিশুসহ মোট 45 জন বাংলাদেশিকে ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেফতার করা হয়। তাদের স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ। রবিবার বাংলাদেশ ফেরার পথে গ্রেফতার হয় আরও 35 জন। আমরা তো প্রথম থেকে বলছি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বাইনারি পলিটিক্সের খেলায় সাধারণ যারা জেনুইন নাগরিক তারা আজকে আতঙ্কে আছেন। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করছেন? বর্ডার সিকিউরিটি কেন পাহারা দিতে পারেননি? আর এই দেশে যখন কেউ এসে ঢুকে পড়ছেন, এই রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব কার? রাজ্যের। ডেড ভোটার, অবাঞ্ছিত ভোটার অন্য দেশ থেকে এসে এখানে আছে, জালভাবে আছে, জালিয়াতি করে আছে, তাদের নাম বাদ যাক। কিন্তু তার মানে এই নয় যে সবাইকে আতঙ্কের পরিবেশে ঠেলে দেওয়া। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এসআইআর আতঙ্কে বাংলাদেশিরা কাঁটাতার টপকে ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? মুসলমান অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। এখন বিভিন্ন এলাকা থেকে সেই সমস্ত বাংলাদেশিরা এখন পালিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। আপাতত চাচা প্রাণ বাঁচা বলে এখন সব এদিক ওদিক করে পালানোর চেষ্টা করছে, বাংলাদেশে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। যদি বেরোবার সময় বিএসএফ ধরে, তাহলে ঢোকার সময় ধরেনি কেন? তার মানে ওখানে কি চলছে? দায়িত্বটা তো বিএসএফ এর। তো সুতরাং সেই কারচুপির অভিযোগের জবাব তো বিএসএফকেই দিতে হবে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। যদি এরম বক্তব্য হয় যে ভারত থেকে চলে যাচ্ছিল, এই সময় আটকেছে, তাহলে এসেছিল কি করে? তখন বিএসএফ কি করছিল? কেন ঢুকতে দিল? কিসের বিনিময়ে ঢুকতে দিল?
ভারতের দীর্ঘদিনের সমস্যা অনুপ্রবেশ। এসআইআর আবহে তা নিয়ে চর্চা হচ্ছে ঠিকই, কিন্তু এই সমস্যা কি কোনো দিন মিটবে? সমীরণ পাল, দীপক ঘোষ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।